বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কমিশন মিটিংয়ে আমরা মূলত তিনটা এজেন্ডা নিয়ে কাজ করেছি। প্রথমত হচ্ছে প্রার্থী এবং দলের যে আচরণবিধির খসড়া ছিল, যেটার উপরে আমরা মতামত নিয়েছিলাম অনলাইনে এটা দেওয়ার পরে, সেটার ভিত্তিতে আজকে এই আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। দ্বিতীয় বিষয়ে আমরা আলোচনা করেছি আউট অফ কান্ট্রি ভোটিং, পোস্টাল ভোটিংয়ের ব্যাপারে, আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ভোটিং, অর্থাৎ ব্যালট পেপারের পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দিবেন সেটা নিয়ে আলোচনা করেছি। আমি সবিস্তারে বলবো সেটা। আর তৃতীয়ত আমরা আলোচনা করেছি আমাদের আরপিওর সংশোধনী সমূহ। এটা শুরু করতে পেরেছি আমরা, একটা পর্যায় পর্যন্ত গিয়েছি, এটা কন্টিনিউ করবে আগামী সপ্তাহে। তো ওটা নিয়ে এখন আপাতত বলছি না, আপনাদেরকে মূলত পোস্টাল ব্যালটের ব্যাপারে বলি। এটাই আজকের মূল আলোচ্য ছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনারা জানেন যে প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই, এবং এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। আমরা অতীতে দেখেছিলাম যে সময়ের অভাবে এই পোস্টাল ব্যালটের প্রভিশন থাকলেও আপনার ভোট সংগ্রহ করা, সম্পন্ন করা সম্ভব হয় নাই। এমত অবস্থায় আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করতে যাচ্ছি, যে প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে সেইভাবে তাদেরকে নির্দেশনা দেয়া থাকবে এবং উনিও সেভাবে ডিক্লারেশন দিবেন। ভোট দেওয়ার পরে এটা ফেরত আসবে। ঢাকাতে সময় সংক্ষিপ্ত করার জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রত্যেক কনস্টিটিউয়েন্সির এখানে এসে পোস্ট অফিসের সাথে, নির্বাচন কমিশনের সাথে একসাথে হয়ে এই হস্তান্তর প্রক্রিয়াটা, অর্থাৎ ব্যালট পেপারটা পোস্ট অফিসের কাছে হস্তান্তর করা এবং বাকিটা পার্সোনালাইজেশন করা, অর্থাৎ খামের মধ্যে ভোটারের ঠিকানা লেখা, কোড দেওয়া, ব্যালটকে আপনার প্রবেশ করানো, প্রেরণ, এই কাজগুলো সম্পন্ন করবেন। আর পুরো অপারেশনটা আমাদের বাংলাদেশ পোস্ট অফিস এটা সম্পন্ন করবে আমাদের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করার পরে। পোস্টাল ব্যালটে আমরা যে রেজিস্ট্রেশন প্রসেস আছে, আপনার এই রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা অনেক আগে থেকে শুরু করব, আমাদের শিডিউল ঘোষণার আগ থেকেই। আমরা দেখেছি যে রেজিস্ট্রেশন প্রসেসে একটু সময় লাগবে, বিধায় এটা আমরা আগে থেকে শুরু করব। এখানে আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে। বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন ভোট দেওয়ার জন্য। এই গেল হচ্ছে সংক্ষেপে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং। ইন কান্ট্রি ভোটিং যেটা আছে পোস্টাল ব্যালট, আপনারা জানেন এখানেও 3 ধরনের ভোটার আছেন যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন, যেমন সরকারি কর্মচারী, তারপরে ভোট ব্যবস্থাপনা এবং ভোট অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনে হেফাজতে থাকা ব্যক্তিবর্গ জেলখানায় বা অপরাপর জায়গায়। তাদের জন্য আমরা অনলাইনে রেজিস্ট্রেশনের পদ্ধতি চালু করব এবং একই ব্যালট পেপার তাদেরকেও সরবরাহ করা হবে ভোট দেওয়ার জন্য। আমরা আশা করছি এই পদ্ধতি অবলম্বন করার ফলে দেশের ভিতরে এবং বাইরে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট আমরা এবার আনতে পারব। এই পুরো অপারেশনটাকে আপনার নিয়ন্ত্রণ করার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য একটা অ্যাডহক ব্যবস্থাপনা এখানে করা হবে, যেটার নেতৃত্বে থাকবেন আমাদের অতিরিক্ত সচিব এবং সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরের প্রতিনিধি এখানে থাকবেন। এই ব্যবস্থাপনা এখন থেকে শুরু করে ভোট হওয়া পর্যন্ত। সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আমরা ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন পদ্ধতিতে আমাদের প্রবাসী ভোটারদেরকে সেন্সিটাইজ করা, অবহিত করা এবং তাদেরকে ভোটার এডুকেশনের কাজটা করা হবে। যেমনটা বললাম যে ইন কান্ট্রিও ভোট দেওয়া হবে। আমরা একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, যে চ্যালেঞ্জটা নিয়ে আজকে আলোচনা করেছি, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো আসনে যারা প্রাথমিকভাবে প্রার্থিতা যাদের বাতিল হয়ে যায়, শেষ মুহূর্তে যদি
তারা আদালতে গিয়ে প্রার্থিতা ফেরত পান, তাহলে সেই সব আসনের ভোটের কি হবে প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে? তো আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যদি এই ধরনের অবস্থা তৈরি হয় তাহলে সেই সব আসনের পোস্টাল ব্যালট হিসাবে নেওয়া যাবে না। এটা একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে থাকবে। তবে আমরা এটাও খতিয়ে দেখছি যে আইনগতভাবে কোনোভাবে একটা ইয়ে করা যায় কিনা, যে একটা ন্যূনতম সময়ের আগে যেন এই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যায়, যে প্রার্থিতা ফেরত পাওয়ার বা ইত্যাদি ইত্যাদি। নির্বাচন কমিশনের এন্ডে যে সময়টা আছে সেই সময়টা কোনো সমস্যা না, বাট এরপরেও তো কেউ কেউ আদালতে শরণাপন্ন হন এবং দু একজন ফেরত পানও। যদি সেই প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন করতে হয় তাহলে এই জায়গাটাতে একটা ভয়েড আমাদের থেকে যাচ্ছে। তবে আমরা যে বর্তমানে যে ব্যবস্থাটা আমরা রেকমেন্ড করছি তাতে করে আমরা আশা করি বৈশ্বিক যে ওয়েস্টেজ রেট আছে 24% থেকে শুরু করে প্রায় 50% পর্যন্ত আমাদের ওয়েস্টেজ রেট ইনশাল্লাহ অত হবে না। এটা গেল একটা। আর আপনারা খরচের ব্যাপারে হয়তো জানতে চাইবেন। হ্যাঁ, এটা একটা ডেফিনেটলি একটা আপনার ব্যয় সাপেক্ষ একটা প্রসেস। একটা শুধুমাত্র পোস্টালে আপনার আনা নেওয়া করতে লাগবে আনুমানিক 500 টাকা। আগে যেটা 700 টাকা আমাদেরকে পোস্ট অফিস বলেছিল, এটা আমরা আরও কিছু ইয়ে করার পরে দেখেছি এটা 500 টাকায় করা সম্ভব অন অ্যান অ্যাভারেজ। আর এর বাইরে প্রিন্টিং ইত্যাদি ইত্যাদির জন্য আর একটা খরচ আছে। সো এই একটা এক্সপেন্ডিচার হবে। তো আমরা যেটা ইয়ে করেছি যে আমরা প্রতি লক্ষ ভোটারের জন্য একটা আনুমানিক হিসাব করে, যে আমরা তো জানি না কতজন রেজিস্ট্রেশন করবেন, কতজন ভোট দিবেন, আমরা একটা প্রাক্কলিত বাজেট সরকারের কাছে এটার জন্য ডিমান্ড করব এই পোস্টাল ব্যালটটা শুধুমাত্র আপনার অনুষ্ঠান করার জন্য। আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে একটা প্রজেক্ট প্ল্যানিং কমিশনে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ডেভেলপ করা, রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদি, এবং এটাকে কন্ডাক্ট করানোর জন্য আমরা আশা করছি এটা অতি শীঘ্রই এই প্রজেক্টটাও পাস হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, ওটা ছিল 48 কোটি টাকা, ওটা তো আপনাদেরকে গত ব্রিফিংয়ের সময় বলেছি। আচ্ছা, আর এইটা আমরা বললাম যে ধরেন প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য যদি আমার 600 টাকা হয় তাহলে ধরেন কত হবে? আগে বলেছিলাম 700। এখন যদি আমরা ধরি যে 500 টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও 100-200 টাকা প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায়, রাফলি 6 থেকে 7 কোটি টাকা প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের, প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য। এটা হচ্ছে একটা রাফ ক্যালকুলেশন আপনাদেরকে, এটা থেকে একটু কম বা বেশি হতে পারে। আর একটা তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটা সময় ঘোষণা করেছেন। সেটার আলোকে আমরা আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারবো। আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম, যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে। ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আমরা 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। এই হচ্ছে ব্রিফিং আজকে। কোনটা 31 অক্টোবর আনুমানিক আমি আপনাদেরকে একটা রাফ ক্যালকুলেশন বলতে পারি। রাফলি প্রত্যেক মাসে ক্লোজ টু 2 লক্ষ ভোটার যদি হয় তাহলে ধরেন 18 থেকে 20 লক্ষ হতে পারে সর্বোচ্চ। আগস্টে যেটা প্রকাশ করছি এটা হচ্ছে বাদ পড়া ভোটার, 44 লক্ষ মতন যে ভোটাররা 1 জানুয়ারির আগেই কিন্তু 18 বছর বয়প্রাপ্ত হয়ে গেছেন, তারা এই বছরের নতুন ভোটার না। সুতরাং এনাদের কাজটাও আমরা সেরে রাখছি। আমরা 31শে অক্টোবর পর্যন্ত নিব যারা শুধুমাত্র 2025 সালের এই 10 মাসের মধ্যে 18 বছর বয়প্রাপ্ত হয়েছেন। এই সময়ের মধ্যে যারা ভোটার হবে তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। জি আর ওই যে স্যার সিম্বল ব্যালটটা ওটা একটু যদি বুঝিয়ে বলতেন, এটা কখন পাঠাবেন এবং বিষয়টা অনেকটা এরকম হবে, অনেকটা এরকম, বাট এটা এখনই আপনাদেরকে বলছি না, এটা একটা ড্রাফট ছিল। আচ্ছা বলি না, প্রার্থীর নাম তো দিতে পারছি না। প্রার্থীর নাম দিতে পারবো যেদিন ইয়ে হবে সেদিন, ওটা হচ্ছে দেশের এর জন্য। আমরা তো ওই সময় পর্যন্ত ওয়েট করলে পোস্ট অফিস আমাদেরকে বলেছে তাদের ন্যূনতম যেগুলো ইজি ডেস্টিনেশন লাগবে 16 দিন এই ডাকটা শেষ করতে, আর যেগুলো ডিফিকাল্ট ডেস্টিনেশন সেগুলোতে লাগবে 28 দিন। আমরা চাই বাংলাদেশের সকল প্রবাসী যারা অন্তত ভোটার তালিকার মধ্যে ইতিমধ্যে সামিল আছেন তারা যেন ভোট দিতে পারেন। তো সবাইকে যদি আমরা ইয়ে করতে চাই, আমাদের ধরেন 3 বা 4 সপ্তাহ আগে তো হয় আপনার সিম্বল অ্যালোকেশন, ততদিন পর্যন্ত আমরা ওয়েট করতে পারছি না।
তার আগে আমাকে পার্সোনালাইজেশন করতে হবে, তার আগে আপনার এই ব্যালট পেপারগুলো ছাপাতে হবে, তার আগে আমাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সো আমাদেরকে রেজিস্ট্রেশনটা অনেক আগেই সম্পন্ন করতে হবে যারা বাইরে থেকে ভোট দিতে চান। এমত অবস্থায় তাদেরকে শুধুমাত্র আমরা সিম্বল সহ এবং সিম্বলের নিচে সিম্বলের নামটা লেখা থাকবে, প্রার্থীর নাম লেখা থাকবে না, এটা পাঠিয়ে দেবো। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি ভোটটা কাস্ট করবেন অনলাইনে প্রার্থীর তালিকা দেখার পরে এত তারিখের পরে। মানে সো উনি প্রার্থী দেখতে পাবেন অনলাইনে, দেখে আপনি ওই সিম্বলে উনি ভোটটা দিবেন। এটা কি আমাদের দেশের জন্য কতটা বাস্তবসম্মত? যেহেতু আপনার স্বতন্ত্র প্রার্থীর বিষয় থাকবে, জি, পলিটিক্যাল পার্টির থাকবে, প্রার্থী থাকবে, সেই ক্ষেত্রে যখন আপনার প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে যাবে, তখন কি আপনার সেক্ষেত্রে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটে কোন সিম্বল দিবেন সেটা কি আপনার হ্যাঁ, আমরা এই সব বিষয়ে আলোচনা করেছি, বিবেচনা করেছি, গবেষণা করেছি। আমরা ধরে নিচ্ছি, ধরেন বর্তমানে আমাদের 51-52টা রাজনৈতিক দল আছে যারা নিবন্ধিত, আমরা ধরে নিচ্ছি আরও কিছু রাজনৈতিক দল নিবন্ধন পাবে যারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদের মধ্যে যারা কোয়ালিফাই করবেন। তারপরে আমরা হিসাব করেছি যে প্রত্যেক আসনে যদি আমি 10টা করে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য আপনার সিম্বল রেখে দিই, এই রাফলি সংখ্যাটা যদি আমি এই এর মধ্যে রাখতে পারি এপিট ওপিট করে, তাহলে পারে এটা মোটামুটি সব এসে যাবে। আমাদের একটা কথা একটু আমরা বলি, আমরা তো সাংবাদিকরা এখানে যারা আছি বা এই নির্বাচন নিয়ে যারা কাজ করি, আপনারা এত কিছু করছেন, এই সব কিছু প্রচার প্রকাশের দায়িত্ব আমরাই নিচ্ছি। জি জি জি, আমরাই করছি। সবার ভোটের কথা বলা হচ্ছে, প্রবাসীদের ভোট দেওয়া হবে, দেশে যারা আছে তাদেরকে ভোট দেওয়া হবে, প্রয়োজনে পোস্টাল ব্যালট, এই এত প্রক্রিয়া যারা প্রচারের দায়িত্বে থাকে, এই আমরা এখানে যারা আছি যদি নির্বাচনের দিন দায়িত্ব পালন করি, আমরা তো কেউ ভোট দিতে পারবো না। আমরা তো কখনো আপনাদের কাছে কিছু চাই না, কিন্তু আপনারা এই বক্তব্যটা আপনারা দিয়েছেন, আমরা এটা নিয়ে আলোচনা করছি, দেখা যাক কি করা যায়। যদি আমাদের আইনে কোনো বর্তমান আইনে আমাদের 4টা ক্যাটাগরি আছে যেখানে সংবাদকর্মীদের কথাটা নাই, কিন্তু আপনারা ডেফিনেটলি আপনারা ইলেকশনের সাথে সম্পৃক্ত। এর বাইরেও অনেকে আছেন যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, যেমন ধরেন অবজারভাররা ইলেকশনের সাথে সম্পৃক্ত, যেমন ধরেন সেবা প্রদানকারী সংস্থা, তারা সরকারি কর্মচারী নয় কিন্তু সেবা প্রদান করছেন, তারাও সম্পৃক্ত। এর বাইরেও আমরা আলোচনা করেছি আমাদের প্রচুর হসপিটালে রোগী থাকে, তারা তো বাংলাদেশে এখনো ভোট দিতে পারেন না, আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা, অন্তত পক্ষে পাইলট আকারে 1-2টা হসপিটালে আমরা শুরু করতে পারি কিনা, এগুলো নিয়ে আমরা ভাবছি। দেখা যাক কত দূর যেতে পারি, প্রত্যাশা তো অনেক, আমাদের বাস্তবতার নিরিখে এটা করতে হবে। তবে ইনশাল্লাহ আজ হোক কাল হোক আপনারা ভোট দিতে পারবেন। আচরণবিধি আপনারা একটা কপি সংগ্রহ করে নেবেন, দিয়ে দেখে নিন কাইন্ডলি। হ্যাঁ, আচরণবিধি আজকে ফাইনাল করে দেওয়া হয়েছে। আবারও বলি, আমাদেরকে তো একটু হোল্ড করে রাখতে হবে আপনার আরপিওটা পাবলিশ না হওয়া পর্যন্ত। জি, আচরণ এআই, আচ্ছা, এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। শেষ করি একটু। এখানে মূলত ব্যাপারটা হচ্ছে এআই তো না, এআই তো একটা টুল, সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম। প্রবলেমটা হচ্ছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, এইটা হচ্ছে প্রবলেম। যে মিস ইনফরমেশন বলতে মিথ্যা কথা, কোনো উদ্দেশ্য নাই, চারিদিকে ছড়িয়ে পড়ছে, যেটা আমাদের বলতে পারেন অনেকটা আমাদের ক্যাজুয়াল বিহেভিয়ারের জন্য হয়ে থাকে। আমি একটা উপাত্ত পেলাম, আমি ভেরিফাই করলাম না সত্য না মিথ্যা, আমি শেয়ার করা শুরু করলাম, এটা হচ্ছে মিস ইনফরমেশন। ডিসইনফরমেশন যেটা, এটা হচ্ছে সুপরিকল্পিতভাবে করা, অর্থাৎ একটা মিথ্যা কথা অসৎ উদ্দেশ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। আর ম্যাল ইনফরমেশন যেটা, এটা সত্য কথা কিন্তু আমার ছড়ানোর কথা না, কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। এই তিনটাই, এখন এই তিনটার মধ্যে এখন বিশেষ করে ডিসইনফরমেশন যেটা, ডিসইনফরমেশনের এই ইউজ অফ এআইটা বেশি হয়। মনে করেন একজন ব্যক্তির ভয়েসকে ক্লোন করে একটা কিছু করলো, বা একটা ভিডিও তৈরি করলো, বা যে কোনো কন্টেন্ট, অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করলো যেটা সত্য নয়, এবং যেটা নির্বাচনী প্রক্রিয়াকে বলেন, ইলেকশন ইন্টিগ্রিটি বলেন, প্রতিপক্ষ আপনার প্রার্থীকে বলেন বা দলকে বলেন, হেয় করার উদ্দেশ্যে এটা করা হয়ে থাকে। এগুলো প্রতিহত করার জন্য আমরা আচরণবিধিতে ইনক্লুড করেছি। মনে রাখবেন, এই আচরণবিধিটা শুধুমাত্র কিন্তু প্রার্থী এবং দলের জন্য, কিন্তু এই এআই এর ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে, অনেক এন্টিটি আছে যারা এটা করবে, শুধু তো রাজনৈতিক দল আর প্রার্থীরা করবে না, দেশ থেকে করবে, দেশের বাইরে থেকে করবে। তো সেইগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি ইতিমধ্যে, তারা কাজ করছেন। কাজ করে কিভাবে কি করা যায়, আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে যেন আমরা ওই চেষ্টা করব যতটুকু সম্ভব যে ব্যান্ডউইথ না কমিয়ে
কোনো ধরনের সেবাকে আপনার বিঘ্ন না ঘটিয়ে যাতে করে আমরা নির্বাচনটা করতে পারি। একান্তই যদি বাধ্য না হয় নির্বাচন কমিশন, তাহলে আমাদের প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কোনো ইচ্ছা নাই যে কোনো সেবা বা কোনো প্ল্যাটফর্মকে লিমিট করার। স্যার যে চিঠিটা আসছে স্যার কোন তারিখ বলছি এত তারিখের মধ্যে আপনি ভোট করতে না, না, মাননীয় প্রধান, ড্রোনের ব্যবহার কি হবে স্যার একটু ড্রোন এবং কোয়াডকপ্টার এই ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশন ব্যবহার করবে কি? নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন সামনে আমরা আলোচনা করব। না, গণমাধ্যমও পারবে না এটা, আস্তে 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 কারণ কোনটা গণমাধ্যমের আর কোনটা গণমাধ্যমের না ডিস্টিংগুইশ করা অনেক ডিফিকাল্ট। তারিখ বলা আছে স্যার? না 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 নির্দিষ্ট না করে না কোনো তারিখ আমি বলি, মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটায় সারাংশ এখানে তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং কাজ করতে বলা হয়েছে। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার করার চিন্তা ভাবনা কোনো? সেটা নিয়েও আমরা কাজ করছি ওই কমিটি। আমরা বলি এখানে আমাদের চাইলেই তো হবে না, এটা নিয়ে অলরেডি আমরা 3-4টা মিটিং করেছি। আপনার এই একদিনের জন্য আউটসোর্স করেও পাওয়া যায় না ভাড়াতে, আবার কেনাও যৌক্তিক নয়। 45,000 কেন্দ্রে আপনি হিসাব করে দেখেন কতগুলো সিসি ক্যামেরা লাগবে, এটা কিনে আপনি রাখবেন কিভাবে এবং এটা জাস্টিফাই করবেন কিভাবে। সো অনেকগুলো প্রস্তাব এসছে যে এমন হতে পারে কিনা যে এক্সিস্টিং যে সিসি ক্যামেরাগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলোকে ইন্টিগ্রেট করে কিছু করা যায় কিনা। আমাদের একটা টিম কাজ করছে, লেটস সি। এমনও এসছে প্রস্তাব যে এই প্রতিষ্ঠানগুলো যদি এগুলো কেনে, আমরা কিনে দিই বা কেউ কোনো অন্য মন্ত্রণালয় যদি কিনে দেয়, স্থায়ীভাবে তাদেরকে দিয়ে দিলাম, কিন্তু নির্বাচন কাজের জন্য এটা ব্যবহৃত হলো, সেটা একটা। আর থার্ড যেটা অপশন সেটা হচ্ছে ভাড়ায় যদি পাওয়া যায়, কিন্তু এত ক্যামেরা ভাড়া দিবে কে আপনাকে? আর একদিনের জন্য এটা ব্যবহৃত হলে তো এটা পুরনো হয়ে যাবে, এই দায়িত্ব নিবে কে? যাই হোক, তদুপরি আমরা চেষ্টা করছি, আমরা আমাদের সহযোগী যেসব সংস্থা আছে এবং প্রতিষ্ঠান আছে তাদেরকেও রিকোয়েস্ট করেছি, তারা যদি এতে আমাদেরকে হেল্প করতে পারে ভালো। মানে স্যার ব্যবহার হচ্ছে সিসি ক্যামেরা? আমি হ্যাঁ না বলি নাই তো, আমরা এখনো গবেষণার মধ্যে আছি। আমরা ভেরি মাচ চাই ব্যবহার করতে যদি সম্ভব হয়। উপকূলীয় জেলার আসন নিয়ে একটা কথা হচ্ছে, আমরা সরকারের জুলাই আসন নিয়ে আজকে আলোচনা করা হয়। সেখানে তারা বলছে জলবায়ু সহিষ্ণু একটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য সেখানে আপনারা উপকূল থেকে একটা আসন কমাচ্ছেন, এবং বাগেরহাটবাসী তারা যেটি বলছে যে এটি বাগেরহাটের জন্য একটা ঝুঁকিপূর্ণ, যেহেতু তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে সেখানে বাড়তি মনোযোগ দরকার। এই বিষয়ে আপনারা আচ্ছা, প্রত্যেকটা এলাকারই স্ব যুক্তি আছে, প্রত্যেকটা এলাকারই স্ব গুরুত্ব আছে। নির্বাচন কমিশন যে এটা নিয়ে কাজ করছে এখনো পর্যন্ত এটা কিন্তু প্রক্রিয়াধীন। মনে রাখবেন যে এটার উপর ওজোর আপত্তি এখন আসবে স্বাভাবিকভাবে, সেটার আলোকে আবারও এটা নিয়ে আপনার রিভিউ হবে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। আপনার আসনের যে সীমানা বিন্যাস, এখানে শুধুমাত্র একটা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থানকে নেওয়া হয় না, এটার সাথে জনসংখ্যা আছে, ভোটার সংখ্যা আছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু ফ্যাক্টরাইজ করেই করা হয়েছে। সুতরাং আমাদের যুক্তির বাইরেও যদি কোনো যুক্তি থাকে এবং সেটা যদি ওজোর আপত্তি আকারে আসে, সেটা আমরা বিবেচনায় নিব। একজন আজকে এটা নিয়ে আলোচনা করি নাই, তবে আমরা অতি শীঘ্রই আলোচনা করব। আর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাদেরকে যেটা বলেছেন, আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। বলেন। জি, থ্যাংক ইউ। প্রথম সপ্তাহ বলতে পারি না আমি তো বলি নাই প্রথমার্ধে, ওটার সাথে মানে যেদিন নির্বাচনটা হবে তার থেকে আনুমানিক 60 দিন আগে। তো নির্বাচনটা তো সাধারণভাবে আপনারা বুঝতেই পারতেছেন রোজার আগে, রোজা যদি হয় 18 তারিখ, ডেফিনেটলি তার আগে তো 2-4 দিন সময় দিবেন ফর দ্য নিউ গভর্নমেন্ট টু টেক ওভার, শপথ গ্রহণ ইত্যাদি, তার আগে নির্বাচন হবে। সো নির্বাচনে যে ডেটটা হবে টেন্টেটিভলি তার থেকে 60 দিন আগে আপনারা হিসাব করে বের করুন। এটা বলা মুশকিল, এটা পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা নিয়ে আমাদের মিটিং হয়েছে, আমাদের টিম ইতোমধ্যে আপনার জেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে। তারা আমাদেরকে বলেছেন যে তাদের যতগুলো জেলখানা, সম্ভবত 71টা, এই সবখানে অ্যাক্সেস দিবেন এবং তাদেরকে সেন্সিটাইজ করবেন এবং তাদেরকে এই ভোট দেওয়ার জন্য সাহায্য করবেন।
এটা কম খরচ হবে, এটা এখন এটা এখনো এটা অ্যাসেস করা হয়নি। আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ।